সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল ও পরিবেশের পঞ্চম অধ্যায়ের বায়ুমণ্ডল উপ-একক নিয়ে আলোচনা করব। আলোচ্যসূচিতে যাওয়ার আগে একটি সংশোধন। এই সংশোধন হলো, শিলামণ্ডল পড়তে গিয়ে আমি 46 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টির কথা বলেছি। ওটি 460 কোটি বছর হবেই, শুধু 46 কোটি হবে না। ভীষণভাবে দুঃখিত ভুল তথ্য পরিবেশন করার জন্য। আজকের আলোচ্যসূচি: বায়ুমণ্ডল কি, নীলগ্রহরূপে পৃথিবী, জলচক্র, বাষ্পীভবন, ঘনীভবন ও অধঃক্ষেপণ, এবং শেষ বায়ুমণ্ডলের গুরুত্ব। আলোচনা প্রথমে বায়ুমণ্ডল কি সে সম্পর্কে আমরা কি বুঝি। দেখো, বায়ুমণ্ডল কথাটির মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। বায়ু শব্দের অর্থ জল, মণ্ডল শব্দের অর্থ গোলক বা পৃথিবী, অর্থাৎ পৃথিবীর জলপূর্ণ অঞ্চলগুলিকে একত্রে বায়ুমণ্ডল বলে। অর্থাৎ শিলামণ্ডলের যে সমস্ত নিচু অংশ জলে পরিপূর্ণ হয়ে সাগর, উপসাগর, মহাসাগর কিংবা নদ নদী, হ্রদ প্রভৃতি জলভাগ গড়ে ওঠে, এই জলপূর্ণ অঞ্চলগুলিকে একত্রে বায়ুমণ্ডল বলে। এবার জানব এই বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হলো। সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবী ঠান্ডা হলো। আমরা জানি যে পৃথিবী যখন জন্ম হলো তখন এই পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হওয়ার সময় পৃথিবীর যে অংশ একটু নিচু হয়ে গেল, পরবর্তীকালে আকাশ থেকে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জল পৃথিবীর অপেক্ষাকৃত নিচু জায়গাগুলি ভরাট হয়ে সাগর, উপসাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ তৈরি হয়, অর্থাৎ পৃথিবীর বুকে জলভাণ্ডার গড়ে তোলে। এই জলভাণ্ডারকেই বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার বলে। এবার নীলগ্রহরূপী পৃথিবী এ প্রসঙ্গে আসে। পৃথিবীর 4 ভাগ আয়তনের মধ্যে 3 ভাগই জল দ্বারা আবৃত। সৌরজগতে আর কোনো গ্রহে এত পরিমাণ জল পাওয়া যায় না। আর এই বিরাট জলের অবস্থানের জন্য আকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সে কারণে পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। এ প্রসঙ্গে মনে করার চেষ্টা করো, আমি অ্যাপোলো 17 থেকে ব্লু মার্বেল এর মতো দেখেছিলাম ছবিতে, বাস্তবে নয়। অ্যাপোলো 17 আমি যাইনি। যারা গিয়েছিল বা যে সমস্ত কৃত্রিম উপগ্রহ, অ্যাপোলো 17 তো একটা কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট, ওই স্যাটেলাইট একটা ছবি পাঠিয়েছিল, যে ছবিটা ব্লু মার্বেলের মতো মনে হচ্ছিল, নীল গোলকের মতো। যাক, তোমরা এবার একটা বন্টন লক্ষ্য করো, দেখতে পাবে পৃথিবীর মোট জলের 97 ভাগ জল আছে সমুদ্রে, 96.50% হিমবাহ ও বরফরূপে তুষার আবৃত মেরু অঞ্চলে জলের পরিমাণ 1.7%। মাটির মধ্যে ভৌমজল রূপে, অর্থাৎ মাটির নিচে ভৌমজল রূপে 1.7%, এবং বাতাস, নদ নদী, হ্রদ, জলাভূমি এসব জায়গায় 0.1%। এই নিয়ে মোট 100% জল আমাদের পৃথিবীর বিভিন্ন অংশে, সমুদ্র, মেরু অঞ্চল, ভৌমজল
মাটির নিচে এবং বাতাসে জলীয়বাষ্প রূপে আছে। এবার এই জলের আবর্তন সম্পর্কে জানব। অর্থাৎ জলের আবর্তন মানে জলের চারিদিকে ঘুরে আসা, জলচক্র। জলের 3টি অবস্থায় যাওয়া আসাকে জলের আবর্তন আমরা বলে থাকি। তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থা, আর কঠিন অবস্থা থেকে পুনরায় তরল অবস্থায় ফিরে আসাই জলের আবর্তন। জলের এই চক্রাকার আবর্তনকে বলা হয় জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল। বিষয়টা একটু বাস্তবসম্মতভাবে দেখা যাক। অর্থাৎ সূর্যের তাপে জলভাগ, জলভাগ মানে নদ, নদী, জলাশয়, সমুদ্র, সাগর, মহাসাগর, উপসাগর, এ সমস্ত যে সমস্ত জায়গায় জল রয়েছে সেই জলভাগ থেকে জল বাষ্প হয়ে বাতাসে মিশবে, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে মিশবে, যাকে আমরা বলে থাকি জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার। সূর্যের তাপে জলভাগ থেকে জল বাষ্প হয়ে বাতাসে মিশল। জলীয় বাষ্প বা এই ওয়াটার ভেপার বাতাসের থেকে হালকা, সে কারণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরের দিকে উঠে যায়। অর্থাৎ জলীয় বাষ্প যে বাতাসটাকে কভার করে সেটা জলীয় বাষ্পপূর্ণ বাতাস, সেই বাতাসটা উপরের দিকে উঠে যাবে। আর মজার ব্যাপার, উপরের বাতাসের যে স্তরটা ঠান্ডা, উপরের বাতাসের যে স্তর সেটা ঠান্ডা, আর এই ঠান্ডা বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যাবে এবং জলকণায় পরিণত হবে, কনডেন্সড হবে, ঘনীভূত হবে, জলকণায় পরিণত হয়ে যাবে। এবার একটা প্রশ্ন আছে, এখন এই জলকণাগুলোর উপায় কি? এরা আবার কোথায় থাকবে? আমরা যখন বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে একটু পড়াশোনা করেছিলাম তখন জেনেছিলাম বায়ু মূলত 3টি উপাদানে গঠিত, যথা গ্যাসীয়, জলীয় বাষ্প এবং ধূলিকণা বা অ্যারোসল। আমাদের ওই জলকণাগুলো ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে আকাশে ভেসে বেড়াবে। মেঘের আয়তন বাড়লে বাতাসে ভেসে বেড়াতে পারবে না, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে হয় বৃষ্টিরূপে নচেৎ তুষাররূপে পুনরায় পৃথিবীতে নেমে আসবে। এবং বৃষ্টির জল পুনরায় নদী, সমুদ্রে ফিরে আসবে। চিত্রটি লক্ষ্য করো, বুঝতে পারবে। এবার দেখো, এই চিত্র দেখতে দেখতে আমাদের 3টি বিষয় গোচরে এলো। কি 3টি বিষয়? 1, সূর্যের তাপে জল বাষ্প হয়ে উপরে উঠে গেল এবং উপরে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হলো। এই ঠান্ডা হয়ে মেঘে পরিণত হওয়ার ঘটনাকে কন্ডেনসেশন বা ঘনীভবন বলে। একটু ভুল বললাম, দ্বিতীয় স্টেপে চলে গেলাম। প্রথম স্টেপটা হবে সূর্যের কিরণে জল বাষ্পে পরিণত হবে। এই বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হবে বাষ্পীয় ভবন বা ইভাপোরেশন। দ্বিতীয় ধাপে ওইটা, অর্থাৎ এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘে পরিণত হওয়ার ঘটনা, এটাকে কন্ডেনসেশন বলা হবে। তৃতীয় ঘটনা, এই মেঘ পরবর্তী পর্যায়ে
যখন ভারী হয়ে যাবে, বাতাসে আর ভেসে থাকতে পারবে না, তখন বৃষ্টি রূপে বা মেরু অঞ্চলে তুষারপাত রূপে নেমে আসবে। জলের এই ফিরে আসার ঘটনাকে অধক্ষেপণ বলে বা পার্সিপিটেশন। অধ মানে নিচের দিকে, ক্ষেপণ মানে পড়া। আকাশে ছিল মেঘরূপে, সেটা অধ নিচের দিকে পড়ছে, সেই কারণে অধক্ষেপণ। যাক, এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো আর একটু বড় হলে। তাহলে জলচক্র সম্পর্কে যেটা বুঝলাম, যে প্রাকৃতিক শক্তি মূলত সৌরশক্তির দ্বারা জল এবং বিভিন্ন অবস্থায়, জল তার বিভিন্ন অবস্থায়, কঠিন, তরল, গ্যাসীয়, এই অবস্থায় বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও শিলামণ্ডল, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার অ্যান্ড লিথোস্ফিয়ার, এর মধ্যে সর্বদা অবিরামভাবে আবর্তিত হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। আমরা আবার ফিরে আসব বায়ুমণ্ডলে, অর্থাৎ হাইড্রোস্ফিয়ারে। এবার জানব, পৃথিবীতে যদি বায়ুমণ্ডল সৃষ্টি না হতো তাহলে কি হতো। আমরা জানি জলই জীবন, জল ছাড়া পৃথিবীতে প্রাণ অস্তিত্ব সম্ভব নয়। এবং মাছ, অন্যান্য জীবের আবাসস্থল, এই বায়ুমণ্ডল না থাকলে এটা সম্ভব হতো না। মনে রাখতে হবে, আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে মূলত জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল। অর্থাৎ জল জলজ প্রাণীর ধারক ও বাহক। বায়ুমণ্ডল ছাড়া জলচক্র অসম্পূর্ণ। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে জলের যোগান থাকবে না। সমুদ্রের জলে কিছু দরকারি খনিজ পদার্থ পাওয়া যায়, যেমন ম্যাঙ্গানিজ, নিকেল, তামা, কোবাল্ট, ক্যালসিয়াম সালফেট, ফসফেট প্রভৃতি। শুধু তাই নয়, এটা মনে রাখবে, সমুদ্র সমগ্র মহাদেশগুলোকে জলপথে যুক্ত রেখেছে। পৃথিবীর জলচক্র পৃথিবীর তাপমাত্রাকে জীবন ধারণের অনুকূলে রেখেছে এবং সেই সাথে সাথে এই হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল পলিউশন বা দূষণ প্রতিরোধে সাহায্য করে। সে কারণে জলাভূমি, সাগর, মহাসাগরকে কার্বন সিঙ্ক বলা হয়ে থাকে। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী দূষণযুক্ত হয়ে উঠবে এবং আমাদের সকলকেই অবলুপ্তির মুখে পড়তে হবে। এতক্ষণ আমরা পৃথিবীর বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করলাম। এবার এখান থেকে কিছু প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখবে। 1. বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন? 3. পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব কোথায় হয়েছিল? 4. জলচক্র বলতে কী বোঝো? এবং 5. বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি অসুবিধা হতো? ব্যাস, এ পর্যন্তই। সকলকে সুস্থ থাকার কামনা রেখে আজ আসছি।